ছাত্রদল 5ই আগস্টের পর একটা বড় ধরনের স্ট্যান্ডবাজি করেছে, যে ঘটনাটাকে কেন্দ্র করে চট্টগ্রামের একজন শহীদ আছে তার নাম ওয়াসিম। এদেরকে ছাত্রদল বলতেও আমার ঘৃণা হয়, কারণ এদের মধ্যে কোনো ছাত্রের ছিটেফোঁটা নেই। যারা ক্রিস রামদা হাতে নেমেছিল তাদের দেখে, চেহারা দেখে কোনোভাবেই ছাত্র মনে হয় না। তো ছাত্রদল কিভাবে হয়? খোদ বেগম জিয়া এই ব্যাপারটা নিয়ে খুব আফসোস করে গেছেন যে বস্তির পোলাপানদেরকে নিয়ে এসে তোমরা রাজনীতি করো কেন। সে ছাত্র দলের আহ্বায়ক, সেই পরিচয় পাওয়া গেছে, নির্বাচনের দায়িত্ব পালন করছে, সমস্ত পরিচয় পাওয়া গেছে। পাওয়ার পরও ছাত্রদল চেষ্টা করেছে এটা অস্বীকার করতে। এটা পুরো প্রশাসনের সাজানো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথা শিলং সালাউদ্দিনের একটি সাজানো ঘটনা ছিল যে তোমরা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করো। ভারত যা চায় তা এই ভারতের মদতপুষ্ট বা ভারতের অর্থায়নে সহযোগিতায় ভারতের কাছে মুচলেকা দেয়া যে সরকারগুলো থাকে তাদেরকে তার সমস্ত দাবি পূরণ করতে হয়। ধাপ হিসেবে ছাত্র শিবিরকে ব্যান করাটা হচ্ছে সরকারের মূল টার্গেট। শিবিরের সশস্ত্র হামলা এই জাতীয় পত্রিকায় নিউজ আপনারা খুব অচিরেই দেখবেন, এবং এই ঘটনার 1-2 দিন থেকে সংসদে একটু উত্তপ্ত কথা বাক্য বিনিময় হবে এবং তারপর শিবিরকে ব্যান করা হবে। ছাত্রলীগকে যেভাবে ব্যান করা হয়েছে শিবিরকে সেভাবে ব্যান করা হবে। এটাই মূলত সরকারের টার্গেট। বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে ছাত্র রাজনীতিতে হঠাৎ করে এক ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে। আর সেটি হচ্ছে, আমরা দেখলাম যে মোটামুটি প্রথমটা শুরু হলো চট্টগ্রামের সিটি কলেজে। সেখানে বড় ধরনের একটা হাঙ্গামা হলো এবং একটা নৃশংস ঘটনাও সেখানে ঘটানো হলো। সেখানে আমরা দেখেছি যে একটি ছাত্র সংগঠনের ব্যানারে রীতিমতো রামদা হাতে, চাপাতি হাতে, কিরিচ হাতে কিছু লোক প্রবেশ করেছে এবং তারা ছাত্র শিবিরের একজনকে কুপিয়ে তার একটা পায়ের গোড়ালি আলাদা করে ফেলেছে। একটি ছাত্র সংগঠনের সদস্য অপর একটি ছাত্র সংগঠনের ছাত্রের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা, তাকে এইভাবে কোপানো, এইটা আসলে কোনোভাবেই এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে কেউ কামনা করেনি, প্রত্যাশা করেনি, আশাও করেনি। যে ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ব বোধ তৈরি করে একে অপরকে বন্ধু, ভাই, নিজের রক্তের চেয়ে বেশি কিছু মনে করে একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করলো, আন্দোলন তৈরি করলো এবং একে অপরকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করার শপথ গ্রহণ করলো, সেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক হয়ে গেল এখন এরকম যে তারা একজন আরেকজনের ওপর ঝাঁপিয়ে পড়ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পা আলাদা করে ফেলছে। আমরা কি এতদিন ভুল জানলাম যে ছাত্রদল, ছাত্র শিবির এরা একে পরস্পরের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে ফ্যাসিবাদী আন্দোলন করেছে? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ছাত্র দল নয়, বরং শিবির এবং এনসিপি বা সাধারণ ছাত্র, তখন যেহেতু এনসিপি গঠিত হয়নি, সাধারণ ছাত্রদের একটা অংশ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে, লড়াই করে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করে, একে অপরকে রক্ষার শপথ গ্রহণ করে, রক্ত শপথ গ্রহণ করে শেষে এই বড় ধরনের একটি আন্দোলন গড়ে তুলেছিল এবং তারই ফলাফল হচ্ছে ফ্যাসিবাদের বিদায়, শেখ হাসিনার বিদায়, আওয়ামী লীগের বিদায়। কারণ ছাত্রদলকে আমরা এখন যে চেহারায় দেখলাম এই চট্টগ্রামের সিটি কলেজে, এরপর এই ছাত্র দলকে কোনোভাবেই আর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে মেলানো যায় না। ছাত্রদল 5ই আগস্টের পর একটা বড় ধরনের স্ট্যান্ডবাজি করেছে, যে ঘটনাটাকে কেন্দ্র করে চট্টগ্রামের একজন শহীদ আছে তার নাম ওয়াসিম। হাস্যকর ব্যাপার হচ্ছে, ওয়াসিমকে তারা তাদের দলের দাবি করে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার হতে চেয়েছে, দাবিদার হয়েছে এবং তার মালিকানা নিতে চেয়েছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। অথচ সেই ওয়াসিমের সঙ্গে পাশে থেকে ওয়াসিমের ঢাল হয়ে, বন্ধু হয়ে, ভাই হয়ে, সতীর্থ হয়ে যে ছেলেটা লড়াই করেছে, তার পায়ের গোড়ালি কেটে দিয়েছে হচ্ছে এই ছাত্র দলের সন্ত্রাসীরা। এদেরকে ছাত্রদল বলতেও আমার ঘৃণা হয়, কারণ এদের মধ্যে কোনো ছাত্রের ছিটেফোঁটা নেই।
যারা ক্রিস রামদা হাতে নেমেছিল তাদের দেখে চেহারা দেখে কোনোভাবেই ছাত্র মনে হয় না। তো ছাত্রদল কিভাবে হয়? কেন এইরকম ছেলেদেরকে, এরকম টোকাই বস্তি টাইপের পোলাপানকে যে ছাত্রদল পরিচয় দিয়ে ছাত্রদল তাদেরকে কেন ভাড়া করে ব্যবহার করছে, এটা আমার বোধগম্য নয়। খোদ বেগম জিয়া এই ব্যাপারটা নিয়ে খুব আফসোস করে গেছেন যে বস্তির পোলাপানদেরকে নিয়ে এসে তোমরা রাজনীতি করো কেন। এরকম বস্তির পোলাপানদের আমরা এবার একেবারে ভিডিও ফুটেজেও দেখলাম যে ওই ঘটনার পর ছাত্রদল যাদেরকে ভাড়া করে এনেছে, একটা গার্মেন্টস থেকে ধরে এনেছে এবং গাড়ি থেকে তারা নামছে অস্ত্র হাতে, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রামদা কিরিস হাতে তারা গাড়ি থেকে নামতেছে। যে ছেলেটার হাতে এরকম রামদা দেখা গেছে, সেই ছেলেটার পরিচয় পাওয়া গেছে, সে ছাত্রদলের আহ্বায়ক, সেই পরিচয় পাওয়া গেছে, নির্বাচনের দায়িত্ব পালন করছে, সমস্ত পরিচয় পাওয়া গেছে। পাওয়ার পরও ছাত্রদল চেষ্টা করেছে এটা অস্বীকার করতে। এরপর আমরা আবার কি দেখলাম, এই ঘটনাটাকে আড়াল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে ছাত্রদল। সেটার ইস্যু কি ছিল? চট্টগ্রামের ইস্যু ছিল যে তারা গুপ্ত লিখে, গুপ্ত বলে শিবিরকে নানাভাবে টিজ করছিল, আর শিবির সেটাকে টিজ হিসেবে না নিয়ে সেইটাকে বিনোদন হিসেবে নিয়েছিল। শিবিরের একটা বড় প্রোগ্রাম ছিল কলেজের প্রোগ্রামের পর তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে ছাত্রদল এবং তাদের ব্যানার ফেস্টুনগুলো সব ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ফেলার পর শিবির সেখানে অধ্যক্ষের কাছে গিয়েছিল যে একটি ছাত্র সংগঠন হিসেবে এখানে প্রোগ্রাম করার অধিকার তো আমাদের আছে, তাহলে কেন আমাদের ব্যানার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হলো? অপর একটি ছাত্র সংগঠন, ছাত্র দল কেন আমাদের সাথে এই আচরণ করলো? আপনার কাছে আমরা বিচার চাই। অধ্যক্ষ বিচার করতে করলেন না, বরং পুলিশ কি করলো, তাদেরকে কলেজ থেকে বের করে দিয়ে ছাত্র দলের সামনে ফেলে দিল, সামনে উপস্থাপন করে পুলিশ পালিয়ে গেল। এবার ছাত্রদল শিবিরের সভাপতি সহ আরো অনেককে ইচ্ছা মতো পিটালো। সাংবাদিকরা প্রতিহত করতে এসে তারাও মাইর খাইল। মানে পুরো বিষয়টা একেবারে সরকারের পরিকল্পিত একটা ঘটনা। অধ্যক্ষ বিচার করবে না বা তার হাতে বিচারের কোনো ক্ষমতা থাকবে না, পুলিশ ওদেরকে, শিবিরের ছেলেদেরকে কলেজ থেকে বের করে দেবে। কেন বের করে দিল? পুলিশের বাপের ক্ষমতা আছে ছাত্রদের বের করে দিতে? আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নামে তাদেরকে বের করে মানে সন্ত্রাসীদের সামনে ফেলে দিয়ে বাস পুলিশ পালিয়ে গেল। এবার আর পুলিশের কোনো দায়িত্ব নাই যে হ্যাঁ তোমরা মারামারি করো। অর্থাৎ এটা পুরো প্রশাসনের সাজানো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথা শিলং সালাউদ্দিনের একটি সাজানো ঘটনা ছিল যে তোমরা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করো। পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে সৃষ্টিটা করা হলো, ছাত্রদলকে লেলিয়ে দিয়ে। ছাত্রদল এই ঘটনার আগেই লোক ভাড়া করে নিয়ে আসছে গার্মেন্টস থেকে এনে, এরপরে এই যে ছাত্র শিবিরের সভাপতিকে প্রকাশ্যে ইচ্ছা মতো পিটালো, সে একেবারে নির্বিকার, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাইছে। এই ঘটনাটা আবার পত্রিকায় প্রকাশ করছে ছাত্রদল শিবিরের মারামারি, দেখাচ্ছে একটা ছেলেকে, শিবিরের একটা ছেলেকে, সভাপতিকে ইচ্ছা মতো পিটাচ্ছে, সে দাঁড়িয়ে মাইর খাইতেছে, এটাও নাকি মারামারি। এই পত্রিকাগুলো জারজ সন্তানেরা চালায়। দুইটা জায়গায় কোনো ভদ্রলোক চাকরি করে না বলে বাংলাদেশে একটা প্রতীতি আছে, মানে মানুষ এটা বলে থাকে যে পুলিশের চাকরি এবং সাংবাদিকতার চাকরি এগুলো আসলে খুব বেশি ভালো ঘরের সন্তানেরা করে না, পতিতার সন্তানেরা করে, এরকম একটা কথা ছিল। বিশেষ করে পুলিশের ক্ষেত্রে এরকম কথাটি বলা হতো। এখন দেখছি আমরা সাংবাদিকতা করতে গেলেও সেই একই কালচার অবলম্বন করতে হয়। মারামারি কাকে বলে, হামলা কাকে বলে, মায়ের কাকে বলে, এটা যেন সাংবাদিকরা জানেই না। তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে মিথ্যাচার করে। কোনো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যাচার করাটাকে তারা নিরপেক্ষতা বলে মনে করে। যারা এটা মনে করে তাদেরকেই বলা হয় জারজ সাংবাদিক। আর যে পুলিশ মনে করে যে সরকারি দলের পক্ষে থেকে বিরোধী দলকে দমন করতে হবে, বিরোধী দলের সমস্ত শক্তি দমন করতে হবে, ছাত্র শক্তি দমন করতে হবে, এবং এইটাই রাষ্ট্রীয় দায়িত্ব, এবং এই দায়িত্ব পালনে তাদেরকে কেউ প্রতিহত করলে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বাধা দেয়া হচ্ছে, এইসব বক্তব্য যারা দেয়
সেসব পুলিশ হচ্ছে জারজ পুলিশ। কারণ এইটা আসলে আইনের কথা নয়। আইনের ভাষাটা হচ্ছে তুমি সত্য প্রকাশ করবে, যদি কোনো এক পক্ষ অন্য পক্ষকে আঘাত করে তাহলে সেটা লিখতে হবে যে অমুকের উপর অমুকের হামলা, মারামারি না। একজন হামলা প্রতিহত করলো, তাহলে সেটাকে হামলা বলার কোনো যুক্তি নেই, কোনো সুযোগ নেই, এটা অপভাষা। আর যদি দেশের জনগণ, শুধু সরকার নয়, দেশের সকল জনগণকে, সে যে দলের হোক, কোনো দলের না হোক, প্রত্যেককে রক্ষার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, এবং সেই জনসম্পদ এবং জনগণকে রক্ষার দায়িত্বটাই হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব। সেই দায়িত্ব যে পালন করবে না, যে পুলিশ পালন করবে না, তার এই সুযোগ নেই যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে, পেশাগত দায়িত্ব পালনকালে তাকে বাধা দেওয়া হয়েছে। বরং এই দায়িত্ব পালন না করলে পুলিশকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এরকম আইনও বাংলাদেশে আছে। কিন্তু এই আইনের কোনো কার্যকারিতা থাকে না, কারণ হলো যে সরকার এই আইনগুলোকে কখনো কার্যকর জায়গায় উত্তীর্ণ হতে দেয় না। সরকার টিকেই থাকে পুলিশের উপর, পুলিশি রাষ্ট্র বানিয়ে ফেলে, এবং পুলিশ হচ্ছে সরকারের একমাত্র শক্তি। এই যে ছাত্রদল বিভিন্ন জায়গায় আজকে এত কিছু করছে, এই ছাত্রদলকে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ভিডিও এখন ভাইরাল, যে একজন ছাত্রলীগ কর্মী সামান্য একটা বাটাম মানে কাঠের টুকরা নিয়ে ছাত্রদলকে প্রতিহত করেছে। আয়সা বলছে তোরা মিছিল করতে পারবে না, ব্যানার ট্যানার গুটা এসব পালায় গেছে বিড়ালের মতো। তো সেই ছাত্রদল এখন এত শক্তিশালী হলো কিভাবে জানেন? রাষ্ট্রীয় মদদে। রাষ্ট্রের পুলিশ তাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। তারা যা যা করবে থানায় গিয়ে বসে পরিকল্পনা করে, পুলিশ এবং সাংবাদিক সব কিছু নিয়ে তারা বসে পরিকল্পনা করে যে আমরা এটা করব। এমনকি সাংবাদিকরা রিপোর্টগুলো আগে লিখে পর্যন্ত রাখে, যে শিবিরের অমুক হামলা করেছে, তমুক হামলা করেছে, তাদের হাতে এটা ছিল। প্রথম আলোর মতো পত্রিকায় আমরা দেখলাম যে কারো হাতে রামদা কিরিস, কারো হাতে লাঠি সোটা, মানে কার হাতে কোনটা সেটাও বলার মতো তাদের ভাষা নাই, বলতে পারছে না। মানে এই যে মিডিয়ার আবার একটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা, এটা আসলে অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমরা খুব সম্ভবত অল্প সময়ের মধ্যেই আর একটা ফ্যাসিবাদের বড় ধরনের বিস্ফোরণ দেখব। তো এই যে আমরা ছাত্রদলের অপকর্মগুলো এখন দেখতে শুরু করেছি, ফ্যাসিবাদের যে নতুন উত্থান অলরেডি আমাদের চোখের সামনে ভেসে উঠছে, এর কারণটা আসলে কি, তাদের পরিকল্পনা কি, সেটা একটু আমাদের বোঝা দরকার। কারণ চট্টগ্রামের ওই ঘটনার পর আমরা দেখলাম যে ঢাকায় তারা কিছু অঘটন ঘটিয়েছে। যেটা করেছে সেটা হলো যে ঢাকায় ডাকসুর একজন কার্যনির্বাহী সদস্যের নামে একটি ফেক ফটোকার্ড স্ক্রিনশট তারা উপস্থাপন করলো, এবং সেইটি ওই ছেলের, অর্থাৎ ডাকসুর যে শিবির প্যানেলের যে কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ মাহমুদ, তার বলে তাকে নানা ধরনের হত্যার হুমকি দেওয়া শুরু করলো। ছেলেটা ফেসবুকে ছিল না, হঠাৎ সে ওয়েব ব্রাউজিংয়ের মাধ্যমে ফেসবুকে ঢুকে তার এই পরিস্থিতি দেখে, এবং মানে মেসেঞ্জারে হুমকিগুলো দেখে, সে তার ফেসবুকে ঢুকে দেখে যে তার নামে এমন একটি স্ক্রিনশট ভাসছে, যেটি আসলে তার পেজের, মানে তার ফেসবুকের নয়, কিন্তু তার নামে একটি ছবি দিয়ে, নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়েছে। যেমন সাংবাদিক ইলিয়াসের দেখবেন অনেকগুলো ফেক অ্যাকাউন্ট আছে তার নামে তৈরি করা হয়েছে, তারপরে আজহারির আছে, মানে একটু মোটামুটি যাদের পশ নাম আছে, বা যে কেউ যে কারো নামে নায়ক নায়িকাদের দেখবেন সকলেরই ফেক পেজ আছে অসংখ্য। এরকম ফেক পেজ তৈরিটা করাটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু এরপরে এগুলো মানুষ দ্বিধাদ্বন্দ্বে করছে, এবং এগুলোর ব্যাপারে আইন কখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। যাই হোক, আব্দুল আল মাহমুদ তখন শাহবাগ থানায় গেলেন পুলিশের সাহায্য নেওয়ার জন্য, কারণ 5ই আগস্টের পর বাংলাদেশকে একটি আইনি রাষ্ট্র এরকম একটি নাম বা অবকাঠামো দেওয়ার চেষ্টা চলছে, বা বোঝানোর চেষ্টা ছিল। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী, যাকে এখন অনেকে মুসলেকা প্রধানমন্ত্রী বলে, মিস্টার মুসলেকা প্রধানমন্ত্রীও বলে, তো সেই মিস্টার প্রধানমন্ত্রী যেটা করেছিলেন যে ক্ষমতায় আসার প্রথম দিনই তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার দেশের আইনের শাসন কীরকম হবে, বলেছে যে সকলের জন্য আইন সমান হবে।
আইন সবার জন্য প্রযোজ্য হবে। কিন্তু আমরা দেখলাম যে এই ছেলেটির কাছে, কারণ এই ছেলেটি যখন আইনের কাছে গেল, আইন সমান হলো না, তাকে ছাত্রদলের কথা মতো তাকে আটকে রাখা হলো এবং তাকে ধানমন্ডি থানায় পাঠিয়ে দেওয়া হলো। আর সে যে প্রমাণ দিয়েছে যে এটি ফেক, সেটির ব্যাপারে থানা কনভিন্স হলেও তারা তাকে তার জিডি গ্রহণ করে নাই। এদিকে ছাত্রদল পরিকল্পিতভাবে মোটামুটি শাহবাগ থানায় এসে হাজির এবং ওই ছেলেকে সহযোগিতার জন্য যারা এসেছিল, ডাকসুর মেম্বার এবি জোবায়ের এবং মোসাদ্দেক সহ আরো কয়েকজন যে এসেছিল, তাদের উপর ছাত্রদল পূর্ব পরিকল্পিত পথ পেতে থাকা অবস্থায় হামলাও করল। এখানে ডাকসুর নারী সদস্যরা ছিল, উম্মে সালমা এবং ফাতেমা তাসনিম জুমা ছিল। তাদেরকে মোটামুটি এক ধরনের হেনস্থা করে সরিয়ে দিয়ে একটা রুমে আটকে রেখে তাদের ভাইদের ওপর নির্মম হামলা চালালো। বিশেষ করে এবি জোবায়ের এবং মোসাদ্দেককে এমনভাবে কিল, লাথি, ঘুষি এবং পায়ে পায়ে পিষ্ট করেছে, যেটি আসলে মনেই হয় যেন তাদের প্রতি কোনো পুরনো ক্ষোভ রয়েছে এদের। এবং সেই পুরনো ক্ষোভটা কি, আমরা মোসাদ্দেকের পরিচয়টা জানি। মোসাদ্দেক হচ্ছে সেই ছাত্র নেতা যাকে আগে কেউ চিনত না, কিন্তু 5ই আগস্টের বা জুলাই অভ্যুত্থানে যে একটি বড় ধরনের ভূমিকা রেখেছে। এবি জোবায়েরও সেম, তারা সবাই এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী, এক ধরনের মাস্টারপিস বলা চলে। কারণ সকল আন্দোলন যখন প্রায় স্তীমিত, গ্রেপ্তার হয়ে গেছে, থমথমে অবস্থা, আর আন্দোলন এগোতে পারছিল না, ঠিক সেই সময় খুব অল্প কয়েকজন নিয়েও দুঃসাহসিক একটি ঘটনা সে ঘটিয়েছে। সে তখনও পুলিশের সামনে তার প্রতিবাদ চালিয়ে গেছে। অর্থাৎ মৃত্যুর বিন্দুমাত্র পরোয়া করে না এরকম ছাত্রনেতা মোসাদ্দেক এবং এবি জোবায়ের। এরপর ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য এরা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সে দেখতে যেমন হোক, তার দাঁত যেমন হোক, কিন্তু তারা দেশ ও জাতির জন্য, ছাত্রদের জন্য একটা বিরাট সম্পদ। তো কেন তাদের প্রতি ছাত্রদলের নেতাদের, কর্মীদের এত ক্ষোভ? এটা কি শুধু শেখ হাসিনাকে তাড়ানোর জন্য, ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য, দূর করার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? এটা এখনো বোধগম্য নয়। তো তাদেরকে পিটানো হলো। এরপর ডাকসু নেতারা সাদিক কায়েম, ফরহাদ সহ শিবিরের ছেলেরা যখন থানায় গেল, তখন ছাত্রদল বুঝতে পারলো যে এবার আর এখানে আমাদের টেকার উপায় নেই, কারণ আমরা এই কয়েকজন নিয়ে কতক্ষণ আর চালাইতে পারবো। তখন তারা আয়সা দুঃখ প্রকাশ করলো, রাকিব নাটকের দুঃখ প্রকাশ করলো এবং হ্যাঁ আমি দেখছি পুরো বিষয়টা এখন সে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো যে সে খুবই ভদ্র। দেখলাম যে তাকে বেশ ভদ্র এবং ভালো, সৎ, আদর্শবান বা নানান গুণে গুণান্বিত করে এখন মিডিয়া কার্ড প্রচার হচ্ছে। যাই হোক, তার সামনে আবার দেখলাম সাদিক কায়েমকে পাকিস্তানি বলে স্লোগান দেওয়া হচ্ছে, ছাত্রলীগ বলে ট্যাগ দেওয়া হচ্ছে, যেই ট্যাগ দিয়ে ছাত্রলীগ আবরারকে হত্যা করেছিল, ঠিক সেই হত্যাযোগ্য করে তোলার জন্য সেই ট্যাগের রাজনীতি, গুপ্ত ট্যাগ, শিবির ট্যাগ, জামাত ট্যাগ, হাবিজাবি ট্যাগ দিয়ে, পাকিস্তানি ট্যাগ দিয়ে এখনো সেই হত্যার নীল নকশাটা এরা করে যাচ্ছে। তারপরে আরো কয়েকটা ঘটনা ঘটলো নড়াইলে, বিভিন্ন জায়গায় যেখানে আসলে শিবিরের সাথে সংশ্লিষ্টতা নেই, তবে লক্ষ্মীপুর, ফেনী, আরো কিছু জায়গায় শিবিরের সঙ্গে মোটামুটি আরো কিছু সংঘর্ষ ঘটেছে। আসলে এই ঘটনাগুলোর উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি? এই ঘটনাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে, একটু যদি আমরা পেছনে ফিরে তাকাই, তাহলে ভারতের একটা সংবাদ মাধ্যম, একটা না একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ এসেছিল। এক নম্বর হচ্ছে আনন্দবাজারে, সেটি হচ্ছে যে ভারতের সাথে মুচলেকা দিয়ে বাংলাদেশে এসেছে তারেক রহমান। আরেকটা হচ্ছে এই সংবাদের কোনো প্রতিবাদ, রিজয়েন্ডার বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি। 2 নম্বর হচ্ছে আরেকটি ভিডিও চ্যানেল থেকে প্রচার করা হয়েছে 3 শর্তে ক্ষমতায় এসেছে তারেক রহমান। সেই 3 শর্তের একটি হচ্ছে বাংলাদেশের মৌলবাদী শক্তি তথা জামাত শিবিরকে দমন করা, তাদেরকে মৌলবাদী শক্তির উত্থান প্রতিহত করা। এটা হচ্ছে ভারতীয় এজেন্ডা। তো ভারত 2 মাস অপেক্ষা করছে, যে দেখলো যে তোমরা 2 মাসে আসলে কি রেজাল্ট দিলা, তোমাদেরকে যে কারণে ক্ষমতায় বসালাম, তোমরা ক্ষমতায় তোমাদেরকে যে আমরা নিয়ে আসলাম, যে 3টা ওয়াদা তোমরা করেছিলা, যে শর্ত দিয়েছিলা,
দিয়েছিলাম, তোমরা তো এই শর্ত পালন করছো না। তো সেই ভারতের দেওয়া শর্ত পালনের জন্য ছাত্রদলকে এবার বিএনপি রাস্তায় নামিয়েছে যে তোমরা একটু ভারতকে খুশি করো, তোমরা একটু শিবিরকে পিটিয়ে দেখাও যে আসলে বিএনপি জামাতের পক্ষের শক্তি নয়, জামাতের লোক নয়, বরং জামাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, এবং শিবিরকে এমনভাবে পিটাও যেন ভারত একটু খুশি হয়। না, শুধু এইটুকুর মধ্যে কিন্তু তাদের সীমাবদ্ধতা নয়, কারণ আপনারা জানেন যে ভারত যেটা চায় সেটা পরিপূর্ণ তাকে দিতে হয়। শেখ হাসিনার সময় ভারতের পরিপূর্ণ চাওয়া ছিল জামাতের অন্তত 5 নেতার ফাঁসি দিতে হবে, একেবারে তালিকা করে দিয়েছিল তারা, 5 নেতার ফাঁসি দেওয়া লাগবে। এই 5 নেতার ফাঁসির আগে তাদের একজন প্রেসিডেন্টের মৃত্যু উপলক্ষে জামাতের কিছু লোকের সঙ্গে তাদের একটা দেখা সাক্ষাৎ হয়। তারা শোক প্রকাশের জন্য মানে রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ, শোক বইতে স্বাক্ষর দেওয়ার একটা রেওয়াজ আছে। তো সেটি করতে গেলে তখন তাদের মধ্যে খোলামেলা কথা হয়। তখন তারা বলে যে এই 5 জনের শাহাদাতের মানে 5 জনের ফাঁসির আগে তারা আসলে জামাতের সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশন, কথাবার্তা বা ছাড় দিতে রাজি নয়। অর্থাৎ তারা একেবারে খুললাম খোলে প্রকাশ করেছে এই 5 জনের ফাঁসি। তখন পর্যন্ত নিজামীর ফাঁসি হয়নি, বলেছে যে নিজামীর ফাঁসির পরে দেখা যাক আপনাদের সঙ্গে আমাদের কোনো কথা বা মিটিং হয় কিনা। তো এই তখনও তারা এটা যেটা চেয়েছে, অর্থাৎ ফাঁসি, ফাঁসি ছাড়া আসলে কোনো, যেহেতু তারা ফাঁসি চেয়েছে 5 জনের ফাঁসি দিতে হয়েছে। এমনকি শেখ হাসিনা তাদের আইন আদালতকে ঠিক সেইভাবে তখনও ওইভাবে খারাপভাবে, জঘন্যভাবে প্রয়োগ করা শিখে ওঠেনি, এবং আব্দুল কাদের মোল্লার ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দিয়েছিল আদালত। সেটার বিরুদ্ধে ভারতের মিডিয়ার তৈরি গণজাগরণ মঞ্চ আমরা দেখলাম, এবং সেই গণজাগরণ মঞ্চের মাধ্যমে শেষ পর্যন্ত সেই কাদের মোল্লাকেও ফাঁসির রায় দিতে বাধ্য করা হয়েছে। সাইদিকে ফাঁসি দেয়নি বিভিন্ন কারণে, এটা দেশের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। সেই সাইদির ফাঁসির রায় দিয়ে তাকে আবার যাবজ্জীবন করা হলো। যাবজ্জীবন দেওয়ার পরে যখন আর কিছু করার ছিল না, তখন আবার তাকে ক্লিনিক্যালি হত্যা করা হয়েছে, তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ ভারত যা চায় তা এই ভারতের মদতপুষ্ট বা ভারতের অর্থায়নে সহযোগিতায় ভারতের কাছে মুচলেকা দেয়া যে সরকারগুলো থাকে তাদেরকে তার সমস্ত দাবি পূরণ করতে হয়। যা যা বলবে তাই তাই শুনতে হবে, অক্ষরে অক্ষরে পালন করতে হয়। তো সেই অক্ষরে অক্ষরে তারা পালন করছে, এবং বিএনপিকেও সেটা করতে হচ্ছে। কারণ বিএনপির যে তারেক রহমান বা প্রধানমন্ত্রী হয়েছেন, ভারতের মিডিয়ার খবর অনুযায়ী তারা ভারতকে 3টা ওয়াদা দিয়েছেন, এবং 3টা শর্তে ভারত তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছে। এটি ভারতের মিডিয়ার ভিডিও নিউজ আছে, দেখবেন আপনারা বিভিন্ন জায়গায়, সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এবং আমরা দেখেছি যে বিএনপি এর কোনো বিরোধিতাও করেনি, অস্বীকার করেনি, বরং বিএনপি দেখছি সেই 3টি শর্ত পূরণের দিকেই ক্রমাগত এগিয়ে যাচ্ছে। সেই 3টি শর্ত কি কি শর্ত দিয়েছিল সেগুলো অলরেডি সেখানেও আছে, আমাদের আগের ভিডিওগুলোতেও আছে, দেখলে দেখতে পারেন। তো ওই যে মৌলবাদী শক্তির উত্থান ঠেকানো, প্রতিহত করা। আরেকটি শর্ত হচ্ছে যে পূর্বাঞ্চলকে, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশে কোনো ধরনের সুযোগ না দেওয়া, তাদের প্রতিহত করা বা তাদের লোকদেরকে বাংলাদেশ দিয়ে যে অস্ত্র চোরাচালান বা ভারতের প্রতি তারা যে হুমকিটা দিতে পারে সেটা যেন দিতে না পারে। আরেকটা হলো যে শেখ হাসিনার বা আওয়ামী রাজনীতির পুনর্বাসন। এই 3টা দাবি তাদের প্রত্যাশা। যাই হোক, তো এবং ওই চ্যানেল দাবি করেছে যে 6 মাসের মধ্যে একটি নতুন নির্বাচন দাবি করা হয়েছে। তো এখন সেই দিকে আসলে বিএনপি হাঁটছে। তো তাদের এখন তাহলে টার্গেটটা কি? মৌলবাদীদের উত্থান তথা জামাতের উত্থান, শিবিরের উত্থান, তাদের শক্তি নষ্ট করার জন্য তাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে শিবির নিষিদ্ধের একটা রাস্তা তারা খুঁজছে। বর্তমান সরকারের টার্গেট হচ্ছে 1 বছর মধ্যে জামাতের রাজনীতি ধ্বংস করে দেওয়া, অর্থাৎ মৌলবাদীদের উত্থান পুরোপুরি বন্ধ করা। আর দ্বিতীয়ত হচ্ছে তার প্রথম টার্গেট হচ্ছে, এখন তার প্রথম ধাপ হিসেবে ছাত্র শিবিরকে ব্যান করাটা হচ্ছে সরকারের মূল টার্গেট। তো এই কারণে তারা নানান ধরনের ঘটনা ঘটিয়ে পায়ে পাড়া দিয়ে শিবিরের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। যদি শিবির চুপচাপ থাকে, তাতে আবার শিবিরের ভেতর থেকেও একটা গ্রুপকে, জনগণকে, সাধারণ ছাত্রদেরকে উস্কে দেয়
হ্যাঁ, যে শিবির কিছু করলো না কেন, বিরোধী দলের ভূমিকা পালন করছে কেন, মানে সেটাও মিডিয়া দিয়ে তারা যে আপনারা গৃহপালিত বিরোধী দল হলেন কেন, এভাবে করে অর্থাৎ উস্কানিটা তারা দুই দিক থেকেই দিচ্ছে। একদিক থেকে তাদেরকে পায়ে পাড়া দিয়ে আহত করছে, মারধর করছে, যেটা আমরা দেখলাম যে সিটি কলেজে একজন শিবির সভাপতি একেবারে খালি হাতে স্রেফ দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে থাকা মানুষটাকেও নির্মমভাবে পেটাচ্ছে, একের পর এক উপর্যুপরি পিটিয়ে যাচ্ছে। শিক্ষক আসছে, শিক্ষক পর্যন্ত ঠেকাতে পারেনি, শিক্ষক পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এইভাবে করে শিবিরকে প্রভোগ করছে তারাও যেন ছাত্রদলের উপর হামলা করে। যাই হোক, তো এখন তারা যেটা করবে সেটি হচ্ছে যে শিবিরকে দিয়ে যদি কোনো সশস্ত্র হামলা করাতে না পারে, সেক্ষেত্রে তারা গার্মেন্টস থেকে বা বিভিন্ন টোকাইদেরকে ভাড়া করে এনে মোটামুটি একটু দাড়ি টাড়ি শেপ টেপ দিয়ে এরকম অবস্থা করবে যেন শিবির হিসেবে প্রমাণ করা যায়, বা একটু মাথায় টুপি পাঞ্জাবি বা জামাত কানেক্টেড বা বাপ বাপ একটু হুজুর টাইপের বা মাদ্রাসা পড়ুয়া এরকম কিছু লোককে, অর্থাৎ ঠিক যেভাবে শেখ হাসিনার সরকার জঙ্গি কার্ডগুলো খেলতো, জঙ্গি নাটকগুলো সাজাতো, ঠিক পুলিশ তো ওই পুলিশে আছে, সে পুলিশকে দিয়ে এই ধরনের কিছু নাটক করে শিবিরের সশস্ত্র হামলা। আর পত্রিকাগুলো সবই এখন সরকারের পক্ষে আছে, বিশেষ করে প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, মানব জমিন, এই ধরনের 24, এই ধরনের বড় বড় মোটামুটি মিডিয়ায় ভাইব তৈরি করতে পারে এরকম গণমাধ্যমগুলো সরকারের পক্ষে একেবারে। ইত্তেফাকও এখন এদিকে, তো ইনকিলাব তো আরো বেশি, যদি ইনকিলাবের প্রভাব বাংলাদেশে খুব একটা নাই, ইনকিলাব মানুষ পড়ে না। তো এরা সবাই মিলে যেটা করবে সেটা হচ্ছে যে হ্যাঁ, শিবিরই বড় সন্ত্রাসী। একেবারে দেখবেন যে পুরো পৃষ্ঠা জুড়ে শিবিরের তাণ্ডব, শিবিরের সশস্ত্র হামলা, এই জাতীয় পত্রিকায় নিউজ আপনারা খুব অচিরেই দেখবেন। এবং এই ঘটনার 1-2 দিন থেকে সংসদে একটু উত্তপ্ত কথা বাক্য বিনিময় হবে এবং তারপর শিবিরকে ব্যান করা হবে। ছাত্রলীগকে যেভাবে ব্যান করা হয়েছে শিবিরকে সেভাবে ব্যান করা হবে, এটাই মূলত সরকারের টার্গেট। ব্যান করার পর শিবির কি করবে সেটা শিবির ভালো জানে, তবে আমাদেরও কিছু অ্যানালিসিস আছে, সেই অ্যানালিসিস জানতে আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা পরবর্তী পর্বে জানতে পারবো যে শিবিরের প্ল্যান কি হতে পারে বা কি করা উচিত। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।